স্টিভ জবস আর বিল গেটস টেকনোলজির দুনিয়ায় এই দুই মহারথী কি করে বন্ধু থেকে চরম শত্রু হয়ে উঠলেন, আজকে সেই গল্প বলবো। তাদের শত্রুতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ ছিল। যদিও তারপর একটা সময় স্টিভ জবস আর বিল গেটস আবার একসাথে হয়েছিলেন, কিন্তু সেই গল্পটা জানার জন্য আমাদের অন্য চ্যানেলে ভিডিও অলরেডি এসে গেছে, সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে রাখবো। আপাতত আমরা 1979 সাল থেকে গল্পটা শুরু করি, যখন কম্পিউটারের শৈশব দশা চলছে বলা যায়। তবে হ্যাঁ, গল্প শোনার আগে আমাদের ভিডিওটা একটু লাইক টাইক করে দেবেন, আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি করে লাভ কি, আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। জেরক্স কোম্পানির নাম আপনারা সবাই শুনেছেন। ইনফ্যাক্ট আমাদের মধ্যে অনেকেই ফটোকপিকে ভুল করে জেরক্স বলি। জেরক্স একটা কোম্পানির নাম, বিখ্যাত কোম্পানির নাম, যারা এই ফটোকপি মেশিন তৈরি করেছিল। কিন্তু সেই জেরক্স কোম্পানি একটা সময় একটা অদ্ভুত প্রজেক্ট নিয়ে কাজ করছিল, যেরকম কাজ এর আগে মানব বিশ্ব খুব একটা দেখেনি। সেই প্রজেক্টের খবর পেয়ে 1979 সালে স্টিভ জবস $1 মিলিয়ন খরচা করলেন। কেন? শুধু প্রজেক্টটা দেখতে যাবেন বলে। ভাবুন, সেই আমলে $1 মিলিয়ন মানে কত বিশাল পরিমাণ টাকা। কিন্তু বিল গেটস এর কানে কি খবরটা যায়নি? তার কানেও খবরটা গেছে। তিনি সোজা পথ নিলেন না, তিনি জেরক্স কোম্পানির অন্দরমহলের সব খবর বার করে আনলেন। তবে জেরক্স কোম্পানির অফিসে গিয়ে নয়, তিনি এটা পেলেন জেরক্সের একজন ফর্মার এমপ্লয়িকে হায়ার করে। কয়েক মাসের মধ্যে দেখা গেল স্টিভ জবস আর বিল গেটস দুজনেই একই সাথে রেসে ছুটছেন। কি কারণে? জেরক্স যে কাজটা করছিল সেই কাজটা কপি করার জন্য। এবং এই দৌড়টা শেষ অব্দি টেক ইন্ডাস্ট্রির আজ অব্দি সব থেকে বড় শত্রুতার জন্ম দিল। যে কথাটা বলছিলাম, 1979 সালে স্টিভ জবস জেরক্স পার্ক ভিজিট করতে গেলেন। উদ্দেশ্য, সেখানে একটা অদ্ভুত কাজ হচ্ছে, একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেরকম প্রজেক্ট এর আগে কেউ কখনো দেখেনি। সেখানে গিয়ে তিনি একটা রেভলিউশনারি ইন্টারফেস দেখলেন, যেখানে আমরা পয়েন্টার ক্লিক করে মাউসের মাধ্যমে কাজ করতে পারবো। কোনো কমান্ড দিতে হবে না, কোনো কিছু টাইপ করতে হবে না। এটা দেখে তার মনে হলো কম্পিউটারের জগতে একটা বিপ্লব আসতে চলেছে। এর আগে অব্দি কম্পিউটার চালানো হতো বিভিন্ন কমান্ড টাইপ করে, কিন্তু এবার শুধু ভিজুয়াল কিছু আইকন থাকবে, সেই আইকনে ক্লিক করে আমরা কম্পিউটার চালাবো। জেরক্সের গবেষণা এই নিয়ে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আজকের গল্পটা না, জেরক্সকে নিয়ে নয়। এটা দেখেই স্টিভ জবস বুঝতে পারলেন যে এটাই কম্পিউটারের ভবিষ্যৎ। স্টিভ জবস একটা ডিল নেগোশিয়েট করলেন। তিনি জেরক্সকে অ্যাপেলের 1 লক্ষ প্রি আইপিওর স্টক অফার করলেন ডিল হিসাবে। আর এই স্টকের মূল্য সেই সময় ধরা হয় মোটামুটি $1 মিলিয়ন। তিনি অ্যাপেল কোম্পানির সেরা ইঞ্জিনিয়ারদের জেরক্সের মতোই একটা কিছু বানানোর কাজে লাগিয়ে দিলেন। কিন্তু একই চিন্তা ভাবনা অন্য একজনের মাথাতেও ঘুরছিল। হ্যাঁ, বিল গেটস এর কথাই হচ্ছে। জেরক্সের একজন ফর্মার রিসার্চার চার্লস সিমোইনি, তার কাছ থেকে মাইক্রোসফট সবকিছু জানলো এবং শিখলো। কিছুদিনের মধ্যেই দুটো কোম্পানি রেডি হয়ে গেল এই টেকনোলজিটাকে মার্কেটে আনার জন্য। কিন্তু দুটো কোম্পানির অ্যাপ্রোচের মধ্যে কিন্তু একটা বড় সড়ো তফাৎ ছিল। স্টিভ জবস একটা ক্লোজ সিস্টেম ক্রিয়েট করতে চাইছিলেন, যেখানে পারফেক্ট হার্ডওয়্যারের মধ্যে পারফেক্ট সফটওয়্যার চলবে। কিন্তু বিল গেটস চাইছিলেন ঠিক উল্টোটা। তিনি চাইছিলেন তার উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটা যে কোনো কম্পিউটারে চালানো যাবে। এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা এই দুটো কোম্পানির মধ্যে দীর্ঘমেয়াদী একটা প্রতিযোগিতা তৈরি করে দেয় এবং কম্পিউটারের বিশ্বকে একটা অন্য মাত্রা দিয়ে দেয়। 1984 সালে অ্যাপেল তাদের ম্যাকিনটোশ লঞ্চ করলো। এটা সেই সময় বিপ্লবাত্মক একটা ব্যাপার ছিল। এই প্রথম বিশ্বে সবার জন্য কম্পিউটার আসলো, যে কম্পিউটারটাতে গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, অর্থাৎ ছবি দেখে শুধু কাজ করা যাবে, কোনো টাইপ করতে হবে না। অর্থাৎ ছবি দেখে ক্লিক করে কাজ করা যাবে, টাইপ করে কমান্ড দিয়ে কম্পিউটারে কাজ করতে হবে না। মাইক্রোসফট কিন্তু এই সময় গোপনে গোপনে তাদের উইন্ডোজ ডেভেলপ করে চলেছে। স্টিভ জবসের কানে যখন খবরটা পৌঁছলো, তিনি তখন সত্যিই রেগে গেলেন। তার মনে হলো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার বন্ধু। 1987 সাল প্রথমবার উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 2.0 মার্কেটে আসলো এবং এটা দেখে সবাই বলল যে এটা হুবহু অ্যাপেলের ম্যাক ওএস এর মতোই দেখতে লাগছে, মনে হচ্ছে তার নিখুঁত নকল। 1988 সালে অ্যাপেল মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করলো তাদের সবকিছু নকল করার জন্য, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের মামলা। লসুটে বলা হলো উইন্ডোজ 2.0 ম্যাকের ভিজুয়াল ডিসপ্লে আর ইন্টারফেসের যে এলিমেন্ট আছে সেগুলোকে হুবহু কপি করেছে। খেয়াল করে দেখুন, এই একই রকম মামলা কিন্তু আবার পরবর্তীকালে অ্যাপেল করতে বাধ্য হয়েছিল স্যামসাং এর বিরুদ্ধে। কিন্তু এই মামলা চলাকালীন দেখা গেল 1985 সালে মাইক্রোসফট এবং অ্যাপেলের মধ্যে একটা ডিল হয়েছিল যে তাদের টেকনোলজি পরস্পরের মধ্যে আদান প্রদান করবে। কিন্তু এই ডিলের মধ্যে একটা লুপ হোল ছিল, একটা লাইন লেখা ছিল যে এই আদান প্রদানটা ফিউচার সফটওয়্যারের বেলাও চলবে। শুধুমাত্র এই ক্লজটার জন্য মাইক্রোসফট সেবার কিন্তু বেঁচে গেল, কিন্তু তাতেই গল্প শেষ হয়ে গেল না। 1997 সালে অ্যাপেল যখন ব্যাংকরাপসির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তখন বিল গেটস এসে অ্যাপেলকে বাঁচিয়েছিলেন। $150 মিলিয়ন অ্যাপেলে ইনভেস্ট করেছিলেন, যদিও সেটা কিছুটা বাধ্য হয়েই করেছিলেন বলে বলা হয়। কিন্তু এই ডিলের মধ্যে বলা ছিল মাইক্রোসফট ভবিষ্যতে অ্যাপেলের জন্য অফিস সফটওয়্যারটা তৈরি করে দেবে। অ্যাপেল ইন্টারনেট এক্সপ্লোরারকে তাদের ডিফল্ট ব্রাউজার হিসেবে ইউজ করবে। দুটো কোম্পানি নিজেদের পেটেন্টের ক্রস লাইসেন্সিং এগ্রিমেন্ট করে। এই চুক্তিটা সেই সময় অ্যাপেলকে বাঁচিয়েছিল, কিন্তু তার থেকেও বড় কথা, এই চুক্তি সেই সময় দুটো কোম্পানির যুদ্ধটা শেষ করেছে। কিন্তু আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই যুদ্ধটা দুটো কম্পিটিটিভ কোম্পানির কে কত ভালো কম্পিউটার তৈরি করতে পারে বা কম্পিউটার
কম্পিউটারের সফটওয়্যার তৈরি করতে পারে সেই নিয়ে ছিল না, বরঞ্চ যুদ্ধটা ছিল দু রকম কম্পিউটারের সফটওয়্যারের যুদ্ধ। অ্যাপেল এরকম একটা ইকোসিস্টেম নিয়ে এসেছিল যেটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকবে, আর মাইক্রোসফট নিয়ে এসেছিল ওপেন প্ল্যাটফর্ম, সেখানে যে খুশি যা খুশি করতে পারে। এবং মজার ব্যাপারটা হলো এই দুটো কোম্পানি দুই মেরুর দু রকম সফটওয়্যার নিয়ে আসার পরও দুজনেই কিন্তু মার্কেটে সফল হলো। তারা একসাথে আজকের এই মডার্ন ডিজিটাল ওয়ার্ল্ড ক্রিয়েট করেছিল। শুধু প্রোডাক্ট বানিয়ে ফেললেই কেউ জিতে যায় না। অ্যাপেল এবং মাইক্রোসফট তারা নিজেদের ন্যারেটিভ তৈরি করেছিল, তারা মানুষের বিশ্বাস অর্জন করেছিল, এবং সেই কারণেই তারা নিজস্ব ব্র্যান্ড বানাতে পেরেছিল। কেমন লাগলো আজকের গল্পটা শুনে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরকম আরো কিছু জানার জন্য, নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।